প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটি। তবে কবিতা যাবার আগে কবি সম্পর্কে দু চার কথা না বললেই নয়। রবীন্দ্র পরবর্তী যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি হলেন কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্র পরবর্তী যুগের কল্লোল গোষ্ঠীর কবিরা চেষ্টা করেছিলেন কবিতার একটা বাঁক ফেরাতে, রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হতে। সেই প্রচেষ্টায় একটি উজ্জ্বলতম নক্ষত্র হলেন কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলি এইরকম, তোমরা দেখে নাও। তার প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরা পালক। ঝরা পালকে তার স্বতন্ত্র স্বর আমরা শুনতে পাই না। তিনি কখনো রবীন্দ্রনাথকে অনুসরণ করেছেন, কখনো নজরুলকে, কখনো বা সত্যেন্দ্রনাথ দত্তকে। তারপরে প্রকাশিত হয়েছে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা। আমরা যে কবিতাটি নিয়ে এখন আলোচনা করব সেই কবিতাটি প্রকাশিত হয়েছিল বনলতা সেন কাব্যগ্রন্থে। বনলতা সেন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1942 সালে। তারপরে এটি মহাপৃথিবী কাব্যগ্রন্থে সংকলিত হয়। এখন আমরা চলে আসি মূল কবিতায়। কবিতার লাইনগুলো তোমরা পড়েছ এর আগে। দেখো, প্রথমেই শুরু হয়েছে এইভাবে: ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় রঙের নানা রকম ব্যবহার করেছেন, আর তার উপমা অসম্ভব তীক্ষ্ণ তীব্র। প্রত্যেকবার তার উপমার মধ্য দিয়ে আমরা কখনো দূরকে নিকট করেছি, কখনো নিকট আমাদের কাছে অনেক দূরের হয়ে গেছে। এখানে শিকার কবিতায় যে ভোরের কথা কবি বললেন, সেই ভোর এক অসামান্য প্রাকৃতিক অনুষঙ্গ এবং মানুষের অনুষঙ্গ নিয়ে ভীষণ মুগ্ধতার মধ্য দিয়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাড় বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। তাহলে ভোরের রঙের কথা তিনি আমাদেরকে বললেন। প্রথমে ভোরের রং কেমন? প্রথম যে রঙটা আমরা পেলাম সেটা হলো ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। নীল এই রঙটি জীবনানন্দের কবিতায় অনেকবার ব্যবহার হয়েছে। মৃত্যু রঙকে তিনি নীলের সঙ্গে তুলনা করেছেন। আবার পরের লাইনে আমরা দেখছি পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আর এই সবুজ রং হলো জীবনের রং। তাহলে ভোরকে আমরা এখানে দুরকম রঙে পেলাম, এক নীল রঙে পেলাম আর সবুজ রঙে পেলাম। এরপরে তিনি সেই আকাশের তারাটির কথা বললেন, যে তারাটি আমরা ভোরবেলা একবার দেখতে পাই, আবার সন্ধেবেলা একবার দেখতে পাই। ভোরবেলা যাকে আমরা বলি শুকতারা, আর সন্ধেবেলা তাকে আমরা বলি সন্ধ্যা তারা। এটি হলো শুক্র গ্রহ। সেই ভোরের আকাশে, ভোরের পটভূমিকায় তারাটিকে কেমন লাগছে দেখতে, আমরা পরের লাইনগুলিতে সে কথা পাই। তিনি কি বলেছেন? পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। তোমরা চিন্তা করো বাসর ঘরের কথা। সেখানে মেয়েটি লজ্জাশীলা, তার সে নতুন জীবনে প্রবেশ করতে চলেছে এবং তার জীবনে একটি অন্য অধ্যায় শুরু হচ্ছে, তাই সে লজ্জাশীলা। এবং পাড়া গাঁতে সে থাকে, সেজন্য তার চিন্তাভাবনাও শহরের মেয়েদের থেকে অনেকটাই আলাদা। সে আরোই হয়তো লজ্জাশীলা। সেই মেয়েটির যে মদিরতা, সেই মেয়েটির যে চিন্তা, তার যে মুখের ভাব, সেই মুখের ভাব বা তার লজ্জা, সেই সবটুকু মেখে যেন সেই তারাটি রয়েছে আকাশে, ভোরের তারা। আর কি বললেন তিনি বললেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। তাহলে তিনি পিছিয়ে গেলেন হাজার হাজার বছর আগে সেই মিশরে, যেখানে তার মনে হলো একটি মেয়ে, এক মানুষই তার বুকের থেকে মুক্তা কবির নীল মদের গেলাসে রেখেছিল।
এবার দৃশ্যটা কল্পনা করো, সেই নীল মদের গেলাসে মুক্তটি যেরকম ম্লান অথচ অপরূপ সুন্দর লাগছে দেখতে, ঠিক সেরকমই লাগছে তারাকে। অথবা এভাবেও বলা যায় যে কবিতা হলো কবির একটি নেশার মতো, কবি জীবন যাপন করা একটি নেশারই মতো। সেখানে কোনো মানুষই তার যে চিন্তা, তার ভাবনা বা তার প্রাণ, সেই নেশার মধ্যে কোথাও একটা রেখে গেছে। সেই রেখে যাওয়াটুকু আমরা এই কবিতার মধ্যে কিছুটা হলেও টের পাচ্ছি। তাহলে তারাকে আমরা এইভাবে পেলাম। রবীন্দ্রনাথ বলেছিলেন, জীবনানন্দের কবিতা হলো চিত্ররূপময়। অনেক ছবি একের পর এক জীবনানন্দের কবিতার মধ্যে আমরা আসতে দেখি। প্রথমে যে ছবিটি আমরা দেখলাম, এখানে একটি ভোর হচ্ছে, ভোরের রং দেখতে পেলাম। তারপর তার সাথে তুলনা করা হলো গোধূলি নদীর মেয়েটির সাথে। তারপর আমরা চলে গেলাম মিশরে, সেই একটি তারাকে নিয়ে এতগুলো ছবি আমরা পেলাম। এবার যেন কবির ক্যামেরা ধীরে ধীরে নেমে এলো মাটিতে। মাটিতে আমরা কি দেখতে পাচ্ছি? হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। পরের যে ছবিটা আমরা পেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশওয়ালিদের কথা বলেছেন কবি। এই দেশওয়ালি কারা? দেশওয়ালি হলো একরকম যাযাবর শ্রেণী। তারা ঘুরে বেড়ান এবং প্রকৃতির সঙ্গেই মিলেমিশে তারা থাকেন। এখানে প্রকৃতিরই একটি অঙ্গ হয়ে উঠেছে এই পরবর্তী অংশগুলো, পরবর্তী ছবিটি। মানুষ এসেছে এখানে, কিন্তু তারা প্রকৃতির বাইরে নয়। দেশওয়ালিরা কি করছেন? তারা সারা রাত মাঠে আগুন জ্বেলে রেখেছে, আর সেই আগুনের রং কীরকম? মোরগ ফুলের মতো লাল। এই লালের, আগুনের যে লাল রং, তার সাথে তুলনা করেছেন তিনি মোরগ ফুলের। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। কি দিয়ে আগুন জ্বালিয়েছে তারা? তারা আগুন জ্বালিয়েছে শুকনো অশ্বত্থ পাতা দিয়ে। কিন্তু ভোর হয়ে এসেছে, সেই আগুনের যে রং, সে রং তো আর ভোরের আলোয় ততটা তীব্র নেই। তাই কবি এখানে কি বলছেন? সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। কুমকুম একটি প্রসাধনী, গাঢ় লাল তার রং। তো সেই রং এখন সূর্যের আলোয় অতটা তীব্র নয়। কীরকম হয়ে গেছে? এখানে একটি আশ্চর্য উপমা কবি ব্যবহার করেছেন। তিনি কি বলেছেন? হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। আর এই যে উপমাটি তিনি ব্যবহার করলেন, এখানেই তিনি স্বতন্ত্র হয়ে উঠলেন। এই একটি লাইনই যেন কবিতাটাকে একটি অনন্য পর্যায়ে নিয়ে গেল। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সেই আগুনের রং এখন। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোরের রং তখন অপূর্ব, কখনো নীল, কখনো সবুজ, সব মিলেমিশে যেন মনে হচ্ছে দেখে ময়ূরের ডানা, এবং ঝিলমিল করছে তা ভোরের আলোতে। এতক্ষণ আমরা একটি ভোরের বর্ণনা পেলাম। এবার আরও একটি ভোরের কথা কবি আমাদেরকে জানালেন। সেই ভোরের বর্ণনাটি আবার একটু অন্য রকম। সেখানে কি হচ্ছে? ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এখানে ভোর হচ্ছে হরিণের জীবন কাঠি। ভোর এসেছে বলে হরিণ প্রাণে বেঁচে গেছে। সারা রাত সে কী করেছে? নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়েছে। আর তারপরে সে ঘুরে বেরিয়েছে নক্ষত্রহীন অন্ধকারে, মেহগনির মতো কালো সেই অন্ধকার। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সে ঘুরেছে, নিজের প্রাণ বাঁচিয়ে অবশেষে তার ইচ্ছে পূরণ হয়েছে।
এক অপরূপ ভোর এসেছে তার জীবনে। এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই হরিণটি এবার নেমে এসেছে ভোরের আলোয়। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখানে ঘাসের রং সবুজ, হরিণটি খাচ্ছে, কিন্তু এখানে আরেকটি উপমা দেওয়া হলো বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। এখানে জীবনানন্দের পক্ষে এইরকম একটি উপমা দেওয়া সম্ভব যে তিনি একসাথে দৃশ্য এবং গন্ধকে একই পংক্তির মধ্যে, একই চিত্রের মধ্যে তিনি আমাদের উপহার দিলেন। আমরা যেন দেখতে পেলাম এবং তার সঙ্গে সেই বাতাবি লেবুর সুগন্ধটাও পেলাম। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল। হরিণটি ক্লান্ত, এবার সে নামল নদীর ঢেউয়ে। ঘুমহীন, ক্লান্ত, বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। সারা রাত সে মৃত্যু ভয়ে কম্পিত ছিল। নিজেকে প্রাণে বাঁচিয়ে বাঁচিয়ে সে ফিরেছে সারা অরণ্যে। এবার তার শরীর ক্লান্ত, সে শ্লথ, বিহ্বল, কিন্তু তার জীবনের আবেগ তো শেষ হয়নি, তার জীবনের চাওয়া পাওয়া শেষ হয়নি। সেজন্য নদীর থেকে সে প্রাণ শক্তি সংগ্রহ করছে, ঘাসের থেকে সে জীবনী শক্তি সংগ্রহ করছে। তাই নদীতে নেমেছে কেন? একটা আবেগ খুঁজে পাওয়ার জন্য। নদীর থেকে সেই আবেগটি সে সংগ্রহ করছে। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এখানে একটি অসম্ভব সুন্দর চিত্রকল্প। মাতৃগর্ভের অন্ধকার থেকে যখন শিশু জন্মলাভ করে, নতুন জীবনের আলোতে সে প্রস্ফুটিত হয়, ঠিক সেরকমভাবেই অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোর নামে একটি শিশু তার জন্ম হয়েছে। আর সেখানেই একটা বিস্তীর্ণ উল্লাস জীবনে রচিত হচ্ছে। সেই উল্লাসটিকে খুঁজে পেতে চাইছে সেই হরিণটি, এবং সে কী করছে? নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। আর এই প্রাণ শক্তি সে কেন সংগ্রহ করছে? আরও বেশি করে সে উজ্জ্বল হয়ে উঠবে, এবং সেই ঔজ্জ্বল্যে, সেই সৌন্দর্যে সে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে ফিরে যাবে। হরিণীর পর হরিণীকে সে চমক লাগিয়ে দেবে। এবার আমরা চলে এসেছি কবিতার শেষতম প্যারাগ্রাফে। এখানে আমরা এতক্ষণ যে প্রকৃতির মধ্যে নিমজ্জিত হয়েছিলাম, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে, সেখানে আমরা ভোর দেখেছি, সেখানে আমরা হরিণটিকে দেখেছি। এইবার আমরা একটি টার্নিং পয়েন্টে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখছি যে মনুষ্য সভ্যতা এই অপরূপ সৌন্দর্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কবি জীবনানন্দ দাশ যে সময়টা কবিতা লিখেছিলেন, সেই সময়টা একটা অদ্ভুত সময়। তিনি দেখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধ এবং তারপর বিক্ষুব্ধ পৃথিবী, দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হবার ঠিক আগ দিয়ে কবিতাটি লেখা হয়েছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। আর সেই সঙ্গে ভারতবর্ষে চলছে স্বাধীনতা সংগ্রাম। আর এছাড়াও সমস্ত পৃথিবী যেন মানুষের উন্নতির, মানুষের অস্ত্রের ঝনঝনানিতে যেন পর্যুদস্ত কিছুটা। এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক পৃথিবী অনেকটাই যেন হারিয়ে যাচ্ছিল সেই সময়। এই দুঃখ থেকে, এই যন্ত্রণা থেকে কোনো কবি সে সময় মুক্ত ছিলেন না। আমরা কবি ইয়েটসের মধ্যে দেখেছি যে তিনিও ওয়েস্টল্যান্ড লিখছেন, সেখানেও এই যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত পৃথিবী এবং মানুষের যে অপরিকল্পিত যে উন্নতি, সে অপরিকল্পিত উন্নতির বলিদান দিচ্ছে যে পৃথিবী, সেই পৃথিবীর কথা তিনি লিখেছেন। সেই মানুষের যে প্রবৃত্তি, অন্যকে অকারণে হত্যা করা, প্রকৃতিকে অকারণে নিশ্চিহ্ন করে দেওয়া, এই শেষ প্যারাগ্রাফে মানুষের এই অপরিকল্পিত, মানুষের এই নৃশংস সত্তার যেন কিছুটা পরিচয় আমরা পাচ্ছি। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল।
এতক্ষণ যে সৌন্দর্য রচিত হচ্ছিল, সেই সৌন্দর্যের মধ্যে একটি ভয়ঙ্করতম ঘটনা ঘটে গেল। সেই হরিণটির মৃত্যু হলো। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। এখানে একটি তোমরা জিনিস খেয়াল করবে, এখানে লেখা হয়েছে আগুন জ্বলল আবার। আবার কথাটা বলা হয়েছে কেন, এটা প্রশ্ন আসতে পারে। তোমরা এর আগে দেখেছো যে একবার আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা, সেই আগুনে কোনো নৃশংসতা কিন্তু ছিল না। এখানে আবার যে আগুনটা জ্বলেছে তার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর নৃশংসতা আছে, যে নৃশংসতা মানুষের নৃশংসতা, সভ্য মানুষের নৃশংসতা, নাগরিক জীবনের নৃশংসতা। তারা কি করছে, হরিণটি দেখে অকারণেই তাকে হত্যা করছে এবং তাকে আগুনে ঝলসে তারা খাদ্য প্রস্তুত করছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হীন নিস্পন্দ নিরপরাধ ঘুম। এই যে লাইনগুলো লেখা হলো, এখানে দেখো নাগরিক জীবনের চিহ্নগুলোকে কিভাবে কবি এখানে রেখেছেন। যেরকম সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, আর এলোমেলো কয়েকটা বন্দুক। এই যে বন্দুক শব্দটার মধ্যে দিয়েই আমরা সেই নাগরিক সভ্যতার প্রাণঘাতী যে দিকটি, সেই প্রাণঘাতী দিকটিকে দেখতে পাচ্ছি, যেই দিকটি অকারণেই মানুষকে হত্যা করে, অকারণেই প্রকৃতিকে ধ্বংস করে। সিগারেটের ধোঁয়া, এর মধ্যে দিয়েও আমরা শুধু সেই নাগরিক সভ্যতা প্রকৃতিকে নষ্ট করছে তাই নয়, নিজেকেও ধ্বংস করছে তার সাথে। সিগারেটের ধোঁয়া এরকমই যেন একটি প্রতীক হিসেবে এখানে এসেছে। আর এই এলোমেলো কথাটার একটা তাৎপর্য রয়েছে। সে সময় কিন্তু মানুষের জীবন, যখন নাগরিক সভ্যতার বিস্তার শুরু হলো, মানুষের জীবন মোটেও সাজানো গোছানো নয়। প্রথম বিশ্বযুদ্ধ মানুষ দেখেছে, একটা বীভৎস অবস্থাকে সে প্রত্যক্ষ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আরও ভয়ানক হত্যালীলা সে প্রত্যক্ষ করেছে। সুতরাং এলোমেলো কথাটা যেন তারই ইঙ্গিত বহন করছে। এরপরে আমরা দেখলাম শেষ পর্যন্ত হরিণটির মৃত্যু হলো হীন নিস্পন্দ নিরপরাধ ঘুম। এই হরিণের ঘুমের সঙ্গে সঙ্গে যেন একটি স্বপ্নের অন্ত ঘটল, একটি অপরূপ প্রকৃতিকে জড়িয়ে মানুষের বেঁচে থাকার অন্ত ঘটল। আমরা ফিরে গেলাম যান্ত্রিক সভ্যতায়, শেষ করে দিয়ে এলাম নিজেদের হাতে নিজেদেরই এক অপরূপ বেঁচে থাকার গল্প। কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতার মধ্যে দিয়ে অসম্ভব সুন্দরভাবে, অসম্ভব সুন্দর উপমার মধ্য দিয়ে এই ব্যক্ত করেছেন তার যন্ত্রণা, আধুনিক জীবনের যন্ত্রণা।